হ্যালো, ওয়েলকাম ব্যাক টু কমার্স বাংলা। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর বিজনেস স্টাডিজ বা কারবার অধ্যয়নের দশম অধ্যায় ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য বিষয়। আমরা জানি যে কোনো দেশই তার দেশবাসীর জন্য তাদের প্রয়োজনীয় সমস্ত রকম দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারে না। এর জন্য প্রত্যেকটি দেশকে অপর দেশের ওপরে নির্ভরশীল হতে হয়। আমাদের দেশ ভারতবর্ষের মতো উন্নতিশীল দেশগুলি উপযুক্ত টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যার অভাবে মূলধন জাতীয় বিভিন্ন ধরনের দ্রব্য উৎপাদন করতে পারে না। তাই শিল্পের প্রসারের জন্য আমাদের দেশকে অন্যান্য দেশের উপরে নির্ভরশীল হতে হয় এবং বিদেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করতে হয়। আবার জাপানের মতন বিভিন্ন শিল্পোন্নত দেশগুলিকে বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহ করার জন্য ভারতবর্ষের মতো উন্নতিশীল দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হয়। দুটি দেশের মধ্যে কিভাবে ব্যবসা বাণিজ্য সংঘটিত হয়, এসব বাণিজ্যের গুরুত্ব, সুবিধা অসুবিধা, বিভিন্ন আমদানি রপ্তানি পদ্ধতি ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে বিস্তারিতভাবে আমরা এই চ্যাপ্টারটিতে আলোচনা করব। বৈদেশিক বাণিজ্যের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে যে কারবারের কার্যকলাপ কোনো দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমা ছাড়িয়ে অন্য দেশের মধ্যে প্রসারিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বা ফরেন ট্রেড বলে। এবং প্রত্যেক দেশের দৃষ্টিকোণ থেকে যা বৈদেশিক বাণিজ্য, সকল দেশের দিক থেকে অর্থাৎ সামাজিক দৃষ্টিভঙ্গিতে তাই হলো অর্থনীতির ভাষায় আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড। অর্থাৎ আমরা ভারতবাসী আমাদের দেশ যখন বাইরের কোনো দেশের সঙ্গে ব্যবসা বা বাণিজ্য করবে তখন সেটাকে আমরা বলবো বৈদেশিক বাণিজ্য, যে আমাদের দেশটি অন্য একটি দেশ চীন বা আমেরিকার সঙ্গে বৈদেশিক বাণিজ্য করছে। কিন্তু আমরা যখন অন্যান্য দেশের বিষয়ে আলোচনা করব, যেমন জাপান, নেপাল, চীন, ভুটান, তখন আমরা বলবো যে এই সকল দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে লিপ্ত, অর্থাৎ এই সকল দেশগুলো নিজেদের দেশ ছাড়াও অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে। জেনে নেব বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি। এক, পরিধি। বৈদেশিক বাণিজ্যে একটি দেশের সঙ্গে অন্য দেশের মধ্যে ব্যবসায়িক কাজকর্ম সম্পাদিত হয়, তাই বৈদেশিক বাণিজ্যের পরিধি দেশের সীমারেখা অতিক্রম করে। পরিধি মানে হলো কতটা এরিয়ার মধ্যে ব্যবসায়িক কাজকর্ম সম্পাদিত বা করা হচ্ছে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে পরিধি অনেক বড়, কারণ নিজের দেশ ছাড়াও সেই সীমা থেকে বেরিয়ে অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা হয়। দুই, ব্যবসার ভিত্তি। বৈদেশিক বাণিজ্যে ক্রয় বিক্রয় হয় সাধারণত পাইকারি ভিত্তিতে, খুচরা ভিত্তিতে নয়, তাই ঝুঁকির পরিমাণও এখানে বেশি হয়। পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসার বিষয়ে আমরা আগের অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তিন, উৎপাদক ও ভোগকারীর অবস্থান। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উৎপাদক ও ভোগকারী পৃথক পৃথক দেশে অবস্থান করে, তাই সাধারণত এখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি কোনো যোগাযোগ সম্ভব হয় না। যদি উৎপাদনকারী আর ভোগকারী একই দেশে অবস্থান করে তাহলে সেটা আর আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য থাকবে না, সেটা হয়ে যাবে অভ্যন্তরীণ বাণিজ্য। চার, আইন কানুন। বৈদেশিক বাণিজ্যে লিপ্ত দেশগুলিকে পারস্পরিক রাষ্ট্রের বা দেশের আইন কানুন মেনে চলতে হয়, যার ফলে শ্রম ও মূলধনের অবাধ গতি এখানে সীমিত। শ্রম মানে হলো, আমরা জানি যে আমাদের দেশ থেকে অনেক শ্রমিক বা লেবার শ্রেণীর মানুষ অন্যান্য দেশে যায় কাজের জন্য। যখন একটি দেশ থেকে অন্য একটি দেশে এরকম লেবার সম্প্রদায় মানুষ বা অন্য যে কোনো ধরনের হতে পারে, কোনো উচ্চশিক্ষিত একজন ব্যক্তি বিদেশে চাকরি পেল, সেটাও এক ধরনের শ্রম। এখানে এদের যে যাতায়াত সেটার উপরে বিভিন্ন ধরনের নিয়ম কানুন থাকে, চাইলেই কোনো ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে কাজের জন্য যেতে পারে না। একই কথা মূলধনের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ এক দেশ থেকে প্রচুর পরিমাণে টাকা বা মূলধন জাতীয় কোনো দ্রব্য অন্য দেশে কেনা যায় না। পাঁচ, পরিবহনের মাধ্যম। বৈদেশিক বাণিজ্য চলে সাধারণত আকাশপথে ও জলপথে। ভারী ও অধিক পরিমাণ দ্রব্য সামগ্রী জলপথে আদান প্রদান করা হয়, কিন্তু খুব দামি ও ওজনে হালকা পণ্যদ্রব্য আকাশপথে আদান প্রদান করা হয়। জলপথে অর্থাৎ জাহাজে করে এবং আকাশপথে অর্থাৎ প্লেনে করে। পরিবহনের জন্য যেহেতু অনেক টাকা খরচ হয়, তাই যে কোনো বিদেশি পণ্যের দাম অনেকটাই বেশি হয়। ছয়, সরকারি নিয়ন্ত্রণ। বৈদেশিক বাণিজ্যে সরকারি নিয়ন্ত্রণ দেখা যায়। ভারতে সাধারণত সরকারি অনুমতি ছাড়া পণ্যদ্রব্য আমদানি ও রপ্তানি করা যায় না। সাত, ব্যাংক ও বীমার সাহায্য। বৈদেশিক বাণিজ্য ব্যাংক ও বীমার সাহায্য ছাড়া চলতে পারে না।
ব্যাংক ঋণের নির্দেশপত্র প্রদান করে বৈদেশিক বাণিজ্য চালু রাখতে সাহায্য করে। নৌবিমাপত্র বৈদেশিক বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৌবিমাপত্র মানে হলো জাহাজের ওপরে ইন্স্যুরেন্স করা। কোনো পণ্য জাহাজে করে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর আগে সেই জাহাজটা পণ্য সামগ্রীর শুদ্ধ বীমা করানো হয়। যেমন আমরা করি জীবন বীমা, সেই ধরনেরই হয় নৌ বীমা। ৮. ব্যবসার প্রকারভেদ। বৈদেশিক বাণিজ্য তিন ভাগে বিভক্ত। ১. আমদানি, অর্থাৎ বাইরের কোনো দ্রব্য আমাদের দেশে আনা, এবং ২. রপ্তানি, অর্থাৎ আমাদের দেশে উৎপন্ন দ্রব্য সামগ্রী বাইরের দেশে পাঠানো, এবং ৩. পুনঃরপ্তানি। এটার মানে হলো বাইরে থেকে কোনো দ্রব্য সামগ্রী আমাদের দেশে আনা হয়েছে, কিন্তু আমাদের দেশে সেটা বিক্রয় করার জন্য নয় বা ব্যবহার করার জন্য নয়, সেটাকে পুনরায় অন্য কোনো দেশে রপ্তানি করার জন্য। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমাদের দেশ ভারতবর্ষে বাংলাদেশ থেকে কোনো পণ্যদ্রব্য আমদানি করা হলো, কিন্তু সেটা আমাদের দেশবাসী ব্যবহার করলো না, সেটাকে আবার পুনরায় নেপালে পাঠানো হলো, তাহলে এটাকে বলা হবে পুনঃরপ্তানি। ৯. মুদ্রা ব্যবস্থা। বৈদেশিক বাণিজ্যে লেনদেনগুলি বেশিরভাগ সময় বৈদেশিক মুদ্রার মাধ্যমে সম্পাদিত হয়। যেমন ভারত যদি আমেরিকা থেকে গম কেনে, তাহলে তার মূল্য আমেরিকার ডলারেই পরিশোধ করতে হবে। ১০. সময়। বৈদেশিক বাণিজ্যে ফরমাশ প্রদান, অর্থাৎ অর্ডার দেওয়া, মূল্য পরিশোধের জন্য ব্যাংকের সঙ্গে বন্দোবস্ত ইত্যাদি ব্যাপারে খুঁটিনাটি নিয়ম পালন করতে হয় বলে সময় বেশি লাগে। ১১. সংহতি। বৈদেশিক বাণিজ্য আন্তর্জাতিক সংহতি ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করে। বাণিজ্যের মাধ্যমে দেশের জাতীয় আয়, উৎপাদন ও উৎপাদিকা শক্তি বাড়ে। ১২. মূল্য পরিশোধ। রপ্তানির দ্বারা আমদানির মূল্য পরিশোধ করা বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য। এর মানে হলো কোনো একটি পণ্যদ্রব্য যদি আমরা বাইরের কোনো দেশ থেকে ক্রয় করি, তার পরিবর্তে সেটার দাম না দিয়ে আমরাও চেষ্টা করব সমান মূল্যের পণ্যদ্রব্য তাদের কাছে বিক্রয় করা বা রপ্তানি করার। এর কারণ হলো বৈদেশিক বাণিজ্য চলে বৈদেশিক মুদ্রায়। যদি কোনো দেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করা হয়, তবে তার মূল্য পরিশোধের জন্য ওই দেশের মুদ্রা প্রয়োজন। ওই মুদ্রা অর্জন করা যায় ওই দেশে কোনো পণ্যদ্রব্য রপ্তানি করে। বৈদেশিক বাণিজ্যের ভিত্তি, বেসিস অফ ফরেন ট্রেড। ভৌগোলিক ও অর্থনৈতিক বিশেষায়ন ও পারস্পরিক সহযোগিতাই হলো বৈদেশিক বাণিজ্যের ভিত্তি। প্রাকৃতিক ও অর্থনৈতিক বৈচিত্র্যের জন্য একই দেশে মানুষের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সমান পারদর্শিতায় উৎপন্ন করা সম্ভব নয়। এর ফলে একই পণ্য উৎপাদন করতে বিভিন্ন দেশে ব্যয়ের মধ্যে পার্থক্য ঘটে। এই উৎপাদন ব্যয়ে যে পার্থক্য দেখা যায়, তার ফলেই বৈদেশিক বাণিজ্যের উৎপত্তি ঘটে। ভৌগোলিক পার্থক্যের মানে হলো বিভিন্ন জায়গাকার মাটি বিভিন্ন রকম হয়, সেই মাটিতে চাষবাস করাও বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা যায়। যেমন কোনো জায়গায় মাটি উর্বর, কোনো জায়গায় অনুর্বর, কোনো জায়গায় জলের কোনো অভাব নেই, আবার কোনো কোনো জায়গায় যথেষ্ট পরিমাণে জল পাওয়া যায় না। তাই সেই সব বিষয় মাথায় রেখেই আমাদেরকে চাষবাস করতে হয়। তাই যেই জায়গায় যথেষ্ট পরিমাণে জল রয়েছে, সেখানে কোনো একটা ফসল উৎপাদন করতে যেই পরিমাণে খরচ হবে, অন্য জায়গায় যেখানে জলের খুব অভাব, সেখানে একই ফসল উৎপাদন করতে গেলে জলের জন্য আলাদা করে খরচ করতে হবে। তার ফলে মোট যে ফসলটা উৎপাদন হবে তার ব্যয় বেড়ে যাবে। তাই এই ধরনের বাধা দূর করতে সরাসরি এক জায়গায় পণ্য যেখানে কম টাকায় উৎপাদন করা সম্ভব হচ্ছে, সেখান থেকে যেখানে পণ্যটি উৎপাদন করতে বেশি টাকা প্রয়োজন, সেখানে সরবরাহ করা হয় বা বাণিজ্য করা হয়, যার ফলে ব্যয়ের পরিমাণে পার্থক্য আসে। হয়তো এরকম হতে পারে যে উৎপাদন করতে গেলেই বেশি টাকা খরচ হচ্ছে, তার থেকে আমরা যদি অন্য কোথাও থেকে পণ্যটা ক্রয় করে নিই, তাহলে আমাদের খরচ কম হচ্ছে। অর্থনৈতিকভাবে বলতে গেলে আমরা জানি যে আমাদের দেশ উন্নয়নশীল দেশ, উন্নত দেশ নয়। সুতরাং আমাদের দেশের মূলধনের পরিমাণও কম। তাই বিভিন্ন ধরনের রিসার্চ বা গবেষণা করে বিভিন্ন টেকনোলজি ওরিয়েন্টেড বিভিন্ন প্রোডাক্ট বা প্রযুক্তিবিদ্যার বিভিন্ন পণ্য সামগ্রীগুলো উৎপাদন করা সম্ভব নয়। কারণ অত টাকা আমাদের কাছে নেই যে সেগুলো আমরা বিভিন্নভাবে গবেষণা করে দেখব যে এই পণ্যটা উৎপাদন করা সম্ভব নাকি সম্ভব নয়। তাই এই ধরনের কাজগুলো করে বিভিন্ন উন্নত দেশগুলো, এবং আমরা সরাসরি কি করি, সেসব পণ্য সামগ্রীগুলো বিদেশ থেকে ক্রয় করে নিই। ক্রয় করলেই সেক্ষেত্রে খরচ কম হয়। উল্টো আমরা যদি একই পণ্য উৎপাদন করতে চেষ্টা করি, আমাদের ক্ষেত্রে খরচটা অনেকটাই বেড়ে যাবে।
এরই পাশাপাশি আরও বিস্তারিতভাবে আলোচনা করে নিচ্ছি বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন ভিত্তি বা কারণগুলি। ১. সম্পদের অসম বন্টন। পৃথিবীর সব দেশে প্রাকৃতিক সম্পদের বন্টন সমান নয়, অর্থাৎ প্রাকৃতিক সম্পদগুলি সমানভাবে ভাগ করা নেই। প্রাকৃতিক সম্পদের এই অসমান বন্টনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে পণ্য আদান প্রদানের প্রয়োজন হয়। এই আদান প্রদানই বৈদেশিক বাণিজ্যের উৎপত্তির কারণ। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ভারতে প্রচুর পরিমাণে লৌহ আকরিক বা লোহা পাওয়া যায়, কিন্তু জাপানে এর অভাব আছে। তাই ভারত ও জাপানের মধ্যে লৌহ আকরিক আদান প্রদানের প্রয়োজন হয়। সুতরাং এর ফলেই বৈদেশিক বাণিজ্য শুরু হয়। লোহা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন বাড়ি বানানোর জন্য লোহার রড বা লোহার গেট ইত্যাদি। ২. ভৌগোলিক বিশেষীকরণ। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম জলবায়ু দেখা যায়, অর্থাৎ আবহাওয়া বা ওয়েদার। জলবায়ুর পার্থক্যের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের কৃষি পণ্য উৎপন্ন হয়। উৎপাদিত কৃষি পণ্যকে কেন্দ্র করে আবার পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের শিল্প গড়ে ওঠে। যেমন পাট, আমাদের এখানে পাট চাষ হয়, সেই পাট থেকে আবার বিভিন্ন ধরনের ব্যাগ, দড়ি, নানা ধরনের জিনিসপত্র তৈরি করা হয়, এটাও একটা শিল্প। ওই শিল্পে নিযুক্ত থাকার ফলে সেই দেশের কর্মীরা সহজেই দক্ষতা অর্জন করে, অর্থাৎ যে ব্যক্তিরা যেই কাজ বারবার করে এসেছে তারা সেই কাজে দক্ষ হয়। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এটা অনেকটা সেরকম। এভাবে শ্রমবিভাগ ও বিশেষীকরণের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম দ্রব্য উৎপাদিত হয় এবং দেশের মধ্যে পণ্য সামগ্রীর বিনিময়ের প্রয়োজন দেখা যায়, যার ফলে বৈদেশিক বাণিজ্য গড়ে ওঠে। অর্থাৎ আমাদের এখানকার চাষিরা যদি পাট, অন্য ধরনের যে কোনো কৃষিজ পণ্য উৎপাদন করতে খুব পারদর্শী হয়, তাহলে অন্যান্য দেশের যারা এইসব কাজে পারদর্শী নয় তারা নিজেরা উৎপাদন না করে আমাদের দেশ থেকেই পণ্য সামগ্রীগুলো ক্রয় করবে। ৩. অর্থনৈতিক বিশেষীকরণ। ভৌগোলিক বিশেষীকরণ ও প্রাকৃতিক সম্পদের অসম বন্টনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন পণ্যদ্রব্য উৎপাদনে পারদর্শিতা লাভ করে। অন্যান্য দেশগুলি ওই সমস্ত দ্রব্য সামগ্রী পাওয়ার আশায় উৎপাদক দেশগুলির ওপরে নির্ভরশীল হয়ে পড়ে এবং তাই বৈদেশিক বাণিজ্য গড়ে ওঠে। যেই দেশে কোনো একটি পণ্য সামগ্রী উৎপাদন করার সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে, অবশ্যই তারা সেই কাজে পারদর্শী হবে এবং অত্যন্ত কম খরচের মধ্যে তারা দ্রব্যটি উৎপাদনও করতে পারবে। তাই অন্যান্য দেশগুলো যেগুলো এই পণ্য সামগ্রী উৎপাদন করতে পারবে না, তারা উৎপাদনকারী দেশগুলোর ওপরেই নির্ভর হয়ে পড়বে। যেমন কোনো ডাক্তার সে চিকিৎসা করতে পারদর্শী এবং উকিল সে কোর্টে কেস লড়তে পারদর্শী। এবারে উকিলের যদি শরীর খারাপ করে, সে নিজে নিজে তার চিকিৎসা করতে পারবে না, তাকে ডাক্তারের কাছেই যেতে হবে। এই বিষয়টাও ঠিক ওরকম। ৪. আপেক্ষিক ব্যয়ের নিয়ম। ভৌগোলিক ও অর্থনৈতিক বিশেষীকরণের ফলে একটি দেশ অন্য দেশের তুলনায় কিছু কিছু পণ্যদ্রব্য কম ব্যয়ে উৎপাদন করতে পারে। পণ্যদ্রব্য উৎপাদনের ব্যয়ের পার্থক্যের জন্য যে দেশে কোনো বিশেষ পণ্যদ্রব্যের উৎপাদন ব্যয় বেশি, সেই দেশ ওই পণ্যদ্রব্য নিজের দেশে উৎপাদন না করে বিদেশ থেকে আমদানি করে। এভাবে যে দেশে যে পণ্যের উৎপাদন ব্যয় সবচেয়ে কম, সেই দেশ তার প্রয়োজনীয় সকল পণ্যদ্রব্য উৎপাদন না করে শুধুমাত্র সেই সব পণ্যদ্রব্য উৎপাদন করে ও তা অন্য দেশে রপ্তানি করে। এটাই আপেক্ষিক ব্যয়ের নীতি বা ল অফ কম্পারেটিভ কস্ট। উদাহরণ হিসাবে বলা যেতে পারে ধান আর গম। ধান থেকে চাল হয় এবং তার থেকে ভাত। অপরদিকে গম থেকে আটা করে রুটি বানানো যায়। ধরো যে আমাদের দেশে ধানের উৎপাদন ব্যয় কম গমের তুলনায়, তাই আমাদের দেশ কি করবে, শুধুমাত্র ধানই উৎপাদন করবে এবং গম উৎপাদন না করে সেটা বিদেশে অন্য যেই দেশে এটার ব্যয় কম পড়বে সেখান থেকে ক্রয় করবে। কিন্তু বাইরে থেকে ক্রয় করা বা কেনার আগে অন্যান্য বিষয়গুলো মাথায় রাখতে হয়, যেমন ক্রয় করার যেই টাকাটা সেটার জন্য উৎপাদন ব্যয়ের থেকে বেশি না হয়। যদি এমন হলো যে আমি যেই টাকা দিয়ে আমি উৎপাদন করতে পারতাম তার থেকে বেশি টাকা ব্যয় করে আমাকে বাইরের দেশ থেকে কিনতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা প্রযোজ্য না। কিন্তু যদি এমন হয় আমি উৎপাদন করলে বেশি টাকা খরচ হতো কিন্তু বাইরে থেকে কেনার ফলে কম টাকায় হয়ে যাচ্ছে,
তাহলেই এই বিষয়টা প্রযোজ্য। প্রত্যেকটি দেশেই বিভিন্ন ধরনের চাষবাস করা হয়, নানা রকমের পণ্য সামগ্রী থাকে, তাই তারা সমস্ত পণ্য সামগ্রী নিজেরা উৎপাদন করে না। যেগুলো যেগুলো উৎপাদন করলে তাদের ব্যয় কম হবে সেগুলোই শুধু উৎপাদন করে এবং বাকি পণ্য বিদেশ থেকে আমদানি করে। 5. আন্তর্জাতিক নির্ভরশীলতা। মানুষের চাহিদা শেষ নেই, কিন্তু পৃথিবীর কোনো দেশই মানুষের সব চাহিদা একাই পূরণ করতে পারে না। তাই বিভিন্ন ধরনের চাহিদা পূরণের জন্য তাকে অন্য দেশের ওপরে নির্ভরশীল হতে হয়। এই পরনির্ভরশীলতা থেকেই বৈদেশিক বাণিজ্যের সৃষ্টি হয়েছে। সুতরাং আন্তর্জাতিক নির্ভরশীলতা বৈদেশিক বাণিজ্যের অন্যতম কারণ বা ভিত্তি। এমন অনেক ধরনের পণ্য আছে যেগুলো অনেক উন্নতশীল বা উন্নত দেশগুলোতে পাওয়া যায়, যেমন আমেরিকা, লন্ডন, এগুলোতে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। আমাদের দেশ ভারতবর্ষে তো সব শ্রেণীর মানুষই বসবাস করে, ধনী, মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষরা। কিছু কিছু ধনী সম্প্রদায়ের মানুষেরা বিদেশি পণ্যদ্রব্য ব্যবহার করতে উৎসাহী। তারা বিদেশ থেকে কসমেটিক্স হোক বা জামা কাপড় হোক, জুতো হোক, যে কোনো ধরনের পণ্য সামগ্রী ক্রয় করে থাকে। আবার এরকমও হয় যে বিভিন্ন উন্নত দেশগুলো ছোট ছোট কিছু কিছু জিনিসের জন্য আমাদের দেশের ওপরও নির্ভরশীল হয়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে আমাদের দেশের বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ ইত্যাদি। 6. শ্রমিক ও মূলধনের স্থাবরত্ব। পৃথিবীর সকল দেশে শ্রমিকের দক্ষতা সমান নয়, এদের যোগানও এক ধরনের নয়। কোনো দেশে লেবার সম্প্রদায়ের মানুষের পরিমাণ অনেক বেশি, আবার কোনো কোনো দেশে এদের পরিমাণ অন্য দেশের তুলনায় কম। আবার সকল দেশে মূলধনের সরবরাহ এক ধরনের নয়, কোনো দেশে প্রচুর পরিমাণে টাকা পয়সা রয়েছে, আবার কোনো দেশ গরিব দেশ। এবং শ্রমিক ও মূলধন ইচ্ছা করলেই এক দেশ থেকে অন্য দেশে নিজেদের চাহিদা মেটাতে আনাও সম্ভব নয়, কারণ এর প্রধান বাধা হলো শ্রমিক ও মূলধনের স্থাবরত্ব। তাছাড়া সরকারি বিধিনিষেধ, পরিবহন সংকট, আঞ্চলিক দূরত্ব প্রভৃতিও এদের স্থানান্তরের পথে বাধা সৃষ্টি করে। তাই এর ব্যবস্থা হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে শুরু হয়েছে বৈদেশিক বাণিজ্য। আমাদের দেশের মধ্যেই শ্রমিক বা লেবার সম্প্রদায়ের মানুষরা যত সহজে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের জন্য যেতে পারে, এরকমটা এক দেশ থেকে অন্য দেশে যাওয়া সহজভাবে করা সম্ভব নয়। এবং এরই পাশাপাশি কিছু কিছু পণ্যদ্রব্য উৎপাদন করতে অনেক পরিমাণে টাকার প্রয়োজন হয়। সব দেশের পক্ষে এতটা টাকা দিয়ে কোনো পণ্য উৎপাদন করা সম্ভব নয়, তাই তারা যদি প্রয়োজন হয় অন্য দেশ থেকে সেই পণ্যটা ক্রয় করতেই আগ্রহী হয়। এগুলোই হলো বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন কারণ। এখন আমরা আলোচনা করব বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন সুবিধাগুলি। অ্যাডভান্টেজেস অফ ফরেন ট্রেড। 1. উদ্বৃত্তের ব্যবহার, অর্থাৎ পড়ে থাকা অংশের ব্যবহার। কোনো কোনো দেশে কোনো বিশেষ পণ্যদ্রব্য যে পরিমাণে উৎপন্ন হয় তাতে নিজের দেশের চাহিদা মিটিয়েও বেশ কিছু পরিমাণ দ্রব্য উদ্বৃত্ত থেকে যায়, যেমন ভারতের পাট, কানাডার গম ইত্যাদি। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমেই এইসব উদ্বৃত্ত দ্রব্যের ব্যবহার সম্ভব হয়। যদি বিদেশের দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য না করা যেত, তাহলে নিজেদের দেশে সব পণ্যদ্রব্য বিক্রয় করার পর যেটা অবশিষ্ট থাকতো সেটা হয়তো নষ্ট হতো, অর্থাৎ ফেলে দিতে হতো। কিন্তু বৈদেশিক বাণিজ্যের ফলে পণ্যগুলো ফেলে না দিয়ে বিদেশে বিক্রয় করার সুযোগ থাকছে। 2. শিল্পক্ষেত্র স্থাপনের সুযোগ। পৃথিবীর যে সমস্ত দেশে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণের অভাব দেখা যায়, তারা সহজেই বিদেশ থেকে সেই সমস্ত দ্রব্য সামগ্রী আমদানি করে শিল্প স্থাপন করতে পারে। তাই বৈদেশিক বাণিজ্যের ফলে শিল্পক্ষেত্র প্রতিষ্ঠিত ও সম্প্রসারিত, অর্থাৎ আরো বড় করা যায়। তাছাড়াও বৈদেশিক বাণিজ্যের ফলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটে, অর্থাৎ বিদেশের একটা দেশের সাথে আমাদের দেশের সুসম্পর্ক স্থাপন হয়। 3. বিশেষীকরণের সুফল। বৈদেশিক বাণিজ্যের ফলে বিশেষ বিশেষ পণ্যদ্রব্য উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশ দক্ষতা অর্জন করে বলে আন্তর্জাতিক বিশেষীকরণ সম্ভব হয়। অল্প ব্যয়ে প্রচুর পরিমাণে দ্রব্য উৎপাদিত হয়, তাই ভোগকারীরা অত্যন্ত কম দামে পণ্যদ্রব্য ক্রয়ের সুযোগ পায়। ভোগকারী অর্থাৎ কনজিউমার বা সাধারণ ক্রেতারা, যারা পণ্যটি ক্রয় করে ব্যবহার করার জন্য।
4. প্রাকৃতিক ও অন্যান্য সম্পদের সদ্ব্যবহার। বৈদেশিক বাণিজ্যের ফলে চাহিদা সৃষ্টি হয়, বাজার সম্প্রসারিত হয়, ফলে বিভিন্ন দেশে প্রাকৃতিক ও অন্যান্য সম্পদের সদ্ব্যবহার সম্ভব হয়। তাছাড়া বৈদেশিক বাণিজ্যের ফলে প্রযুক্তিবিদ্যারও বিনিময় হয়। বৈদেশিক বাণিজ্যের জন্যই আমরা জানতে পারি যে কোন দেশে কি কি পাওয়া যায়, কেমন ধরনের পণ্য সামগ্রী সেখানে উৎপাদন করা হয়, সেগুলো কি কি ধরনের বৈশিষ্ট্যযুক্ত। এখন বিদেশ থেকে নানা ধরনের ফল আমাদের দেশে আসে, তাই আমরা বিভিন্ন ধরনের ফলের স্বাদ বুঝতে পারছি। এরই পাশাপাশি আমাদের দেশ থেকেও নানা রকমের ফল শাকসবজি বিদেশে যাচ্ছে। আর আমাদের দেশ এখনো উন্নতিশীল দেশ। বড় বড় উন্নত দেশগুলোর কাছে বিভিন্ন ধরনের প্রযুক্তিবিদ্যা অর্থাৎ টেকনোলজি রয়েছে। তারা সেই টেকনোলজি ইউজ করে অনেক ধরনের ডেভেলপড প্রোডাক্ট প্রডিউস করছে। বিভিন্ন ধরনের ভিডিও গেমস বা অন্যান্য ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইসেস, সেগুলো বাইরে থেকে এখন আমাদের দেশে আনা হচ্ছে এবং আমরাও সেগুলো ব্যবহার করতে পারছি। 5. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি ও ভোগকারীর সুবিধা। বৈদেশিক বাণিজ্যের ফলে বিভিন্ন দেশ অধিক মাত্রায় উৎপাদনের সুযোগ পায়, অর্থাৎ তারা অনেক বেশি পরিমাণে উৎপাদন করতে পারে। তাই তারা বৃহদায়তন উৎপাদনের সুযোগ লাভ করে। এতে ক্রেতারা স্বল্প দামে পণ্যদ্রব্য ক্রয় করতে পারে। আমরা জানি যে যখন অনেকটা বেশি পরিমাণে পণ্যদ্রব্য উৎপাদন করা হয় তখন তার ব্যয় কম হয়, কারণ ব্যয়ের ক্ষেত্রে আমাদের যেটা ফিক্সড কস্ট সেটা কোয়ান্টিটি বাড়ালেও একই থেকে যায় এবং সেজন্য প্রতিটি দ্রব্যের উৎপাদন ব্যয়ও কমে যায়। যদি দ্রব্যটি তৈরি করতে কম টাকা খরচ হয় তাহলে দ্রব্যটি কম দামেও বিক্রয়ও করা হয়, যার ফলে ক্রেতারা কম দামে পণ্যটি ক্রয় করতে পারে। 6. অভাব পূরণ। পৃথিবীর কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়, অর্থাৎ কোনো দেশই একা সব কিছুতে পারফেক্ট নয়। কোনো না কোনো দ্রব্যের জন্য পৃথিবীর প্রতিটি দেশই অপর দেশের উপরে নির্ভরশীল। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমেই প্রতিটি দেশ তার অভাব পূরণ করতে পারে। এই একই কথা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়, প্রত্যেকেই কিছু কিছু বিষয়ে পারদর্শী হয়, আবার কিছু কিছু কাজ করতে পারে না। মানুষের ক্ষেত্রে পরিবার এই বৈদেশিক বাণিজ্যের মতন বিভিন্ন ধরনের অভাব পূরণ করে। 7. আয় বৃদ্ধি। বৈদেশিক বাণিজ্যের ফলে শিল্প ও বাণিজ্যে সম্প্রসারণ হয়, দেশের মধ্যে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ ঘটে, ফলে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায় ও বৈদেশিক মুদ্রা সঞ্চিত হয়। আমাদের দেশ থেকে যখন কোনো পণ্যদ্রব্য বিদেশে বিক্রয় করা হবে বা রপ্তানি করা হবে সেই ক্ষেত্রে আমাদের দেশের আয় হবে এবং বিদেশিরা যখন তাদের মুদ্রায় আমাদেরকে পণ্যদ্রব্যটির দাম প্রদান করবে আমাদের ক্ষেত্রে তখন বিদেশি সেই মুদ্রাটা সঞ্চয় হবে, যেমন বিভিন্ন ডলার বা ইয়েন। 8. আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন। বৈদেশিক বাণিজ্যের ফলে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা, সহযোগিতা ও বন্ধুত্ব গড়ে ওঠে, ফলে আন্তর্জাতিক রেষারেষি বা দ্বন্দ্ব দূর হয় এবং শান্তি ও সহযোগিতার পথ প্রশস্ত হয় বা বৃদ্ধি পায়। যখন বৈদেশিক বাণিজ্যের ফলে দুটি দেশেরই কোনো না কোনোভাবে লাভ হচ্ছে তখন তারা কোনো ঝগড়া বা দ্বন্দ্বের বিষয় থাকলেও সেটাকে দূরে সরিয়ে আগে ব্যবসার দিক থেকে সম্পর্কটা ভালোভাবে রক্ষা করতে চাইবে। তাই দুটি দেশের মধ্যে যদি ঝগড়ার সম্ভাবনা থাকে সেটাও বৈদেশিক বাণিজ্যের কারণে দূর করা যায়। বৈদেশিক বাণিজ্যেরও বেশ কিছু অসুবিধা রয়েছে, জেনে নেব সেগুলো কি কি। ডিসঅ্যাডভান্টেজেস অফ ফরেন ট্রেড। 1. পরনির্ভরশীলতা। বৈদেশিক বাণিজ্যের ফলে এক দেশ অপর দেশ থেকে সহজেই পণ্যদ্রব্য আনতে পারে বলে আত্মনির্ভরশীলতা অর্জনের পথ রুদ্ধ হয় বা বন্ধ হয়, যার ফলে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের ওপরে নির্ভরশীল হয়ে পড়ে। যেমন মানুষ কোনো কাজ একভাবে করতে করতে সেটার প্রতি অভ্যস্ত হয়ে পড়ে, ঠিক তেমনই কোনো একটা দেশ যদি অনেক দিন ধরে বা অনেক বছর ধরে কোনো একটা পণ্যদ্রব্য উৎপাদন করছে না, সেটা শুধু ক্রয় করে যাচ্ছে অন্য কোনো দেশ থেকে, তাহলে তারা সেইটা উৎপাদন কার্য প্রায় বলতে গেলে বন্ধই করে দেবে, যার ফলে তারা নিজেদের ওপরে আর সেই পণ্যদ্রব্যটির জন্য নির্ভরশীল থাকতে পারবে না, অন্য দেশের ওপরেই তাকে নির্ভরশীল হতে হবে যে ওই দেশ থেকে পণ্যটা ক্রয় করবে। 2. অভ্যন্তরীণ চাহিদার প্রতি উপেক্ষা। কোনো পণ্য অবাধে বিদেশে রপ্তানি হলে উৎপাদক দেশের জনসাধারণ সেই পণ্যের যোগান কম পান,
ফলে তারা বেশি দামে পণ্য কিনতে বাধ্য হন। কোনো একটি পণ্যদ্রব্যের যদি চাহিদা বিদেশে অনেক বেশি থাকে, তাহলে দেশের যে বিক্রেতারা তারা ভাবে যে বিদেশি পণ্যটাকে বিক্রয় করবে, কারণ তার ফলে তাদের লাভের পরিমাণটা বেশি হবে। বেশি দামে তারা বিদেশে পণ্যটা বিক্রয় করতে পারবে, কিন্তু তার জায়গায় যদি তারা পণ্যটা দেশের ভেতরেই বিক্রয় করে, তাহলে তাদেরকে অপেক্ষাকৃত কম দামে বিক্রয় করতে হবে, যার ফলে দেশের জনগণরা বঞ্চিত হয় কোনো একটা ভালো পণ্য ক্রয়ের থেকে। উদাহরণ হিসাবে বলা যায় যে দার্জিলিংয়ের চা পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত, কিন্তু দেশের ভেতরেই এটা উৎপাদন হওয়ার জন্য দেশের মধ্যে এর দাম কম হওয়া উচিত, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না। আমাদের দেশের জনগণের জন্য এই পণ্যটা সহজলভ্য না, আর যদি পাওয়া যায় সেটা অনেকটা দামে কিনতে হয়। ৩. দেশীয় শিল্পের উন্নতিতে বাধা। বৈদেশিক বাণিজ্য দেশের মধ্যে শিল্প স্থাপনে ও সম্প্রসারণের পথে বাধা সৃষ্টি করে, কারণ সহজে বিদেশ থেকে পণ্য পাওয়ার সুযোগ থাকায় দেশের মধ্যে শিল্প স্থাপন ও সম্প্রসারণের চেষ্টা দেশের মধ্যে থাকা পণ্য উৎপাদককারীগণ করেন না, যার ফলে দেশের সামগ্রিক উন্নয়ন ব্যাহত হয়। এবং যেমন বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি, ঠিক একইভাবে আমাদের দেশের যে টাকা, সেটা আমরা যখন বিদেশ থেকে পণ্যদ্রব্য ক্রয় করি, আমাদের টাকাটা বিদেশে চলে যায়। একটি দেশের জন্য লাভজনক হলো যখন বেশি পরিমাণে পণ্যদ্রব্য বিক্রয় করা হবে এবং কম পরিমাণে পণ্যদ্রব্য বিদেশ থেকে আমাদের দেশে ক্রয় করা হবে। ৪. অসম প্রতিযোগিতা। বৈদেশিক বাণিজ্যের ফলে ধনী ও গরিব দেশগুলির মধ্যে অনেক সময় প্রতিযোগিতার সৃষ্টি হয়, যার ফলে যেসব দেশগুলো অনুন্নত বা গরিব তাদের অর্থনৈতিক উন্নতিতে বাধা সৃষ্টি হয়। এর অনেকগুলো কারণ আছে, যেমন ধরো আমরা আগেই আলোচনা করেছি যে যদি বেশি পরিমাণে পণ্যদ্রব্য উৎপাদন করা হয়, তাহলে প্রতিটা পণ্যের প্রতি খরচ বা ব্যয় কমে যায়। তাই যে সকল দেশ ভীষণ ধনী শ্রেণীর, তারা অনেকটা পরিমাণে যে কোনো পণ্যদ্রব্য উৎপাদন করতে বা সেগুলো বিক্রয় করতে পারে, যার ফলে তাদের আয়ের পরিমাণটাও বেশি থাকে। অপরদিকে যে সমস্ত দেশগুলো গরিবের মধ্যে পড়ে, তারা সেইভাবে তুলনামূলকভাবে কম খরচায় পণ্যদ্রব্য উৎপাদন করতে পারে না, যার ফলে তাদের পণ্যের দাম বেশি হয় এবং ক্রেতারা সেই পণ্য ক্রয় করতে আগ্রহী হয় না। ৫. অপকৃষ্টির বিস্তার। কৃষ্টির মানে হলো সংস্কৃতি এবং অপকৃষ্টির মানে হলো কুসংস্কৃতি। বৈদেশিক বাণিজ্যের ফলে কৃষ্টি বা সংস্কৃতির সঙ্গে বিদেশি অনেক অপকৃষ্টির দেশের মধ্যে প্রবেশ করে। এতে জনসাধারণের নৈতিক মানের পতন ঘটে ও দেশ ক্ষতিগ্রস্ত হয়, যা কখনোই কাম্য নয়। আমরা জানি যে আমাদের দেশে যে সংস্কৃতি বা কালচার, তার সাথে বিদেশের কালচারের অনেক পার্থক্য রয়েছে। পোশাক আশাকে হোক বা অন্য কোনো বিষয় হোক, প্রত্যেকটা দেশের উচিত তার নিজের সংস্কৃতিকে প্রথমে রাখা, তারপরে অন্য দেশের সংস্কৃতিকে সম্মান করা। বৈদেশিক বাণিজ্যের ফলে বিভিন্ন দেশগুলি প্রায় নিজেদের সংস্কৃতিকে ভুলে বিভিন্ন উন্নত দেশগুলোর সংস্কৃতিকে আয়ত্ত করার চেষ্টা করছে। ৬. ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি। আমদানি রপ্তানি বাণিজ্যে সমতা রাখার জন্য অনেক সময় বিভিন্ন দেশ তাদের দেশের জনগণের চাহিদা উপেক্ষা করেও বিদেশে পণ্য রপ্তানি করতে বাধ্য হয়, যার ফলে রপ্তানিকারক দেশের জনসাধারণ প্রয়োজনের অতিরিক্ত দামে পণ্য সামগ্রী ক্রয় করতে বাধ্য হয়। এতে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি ঘটে। এই বিষয়ে আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। ইকোনমিক্স বা অর্থনীতি পড়ে আমরা এটা জানতে পারি যে যখন বাজারে কোনো একটি বিশেষ পণ্যের ডিমান্ড বা চাহিদা অনেক বেশি থাকে, কিন্তু সেই তুলনায় যোগান বা সাপ্লাই কম থাকে, তখন সেই পণ্যদ্রব্যটির মূল্য বৃদ্ধি পায়। ধরা যাক আমাদের দেশে একটি পণ্য, যেমন ধরা যাক পাটের চাহিদা ১০০ কেজি, কিন্তু মোট উৎপাদিত পাটের পরিমাণ ১৫০ কেজি। সেক্ষেত্রে পণ্য উৎপাদনকারী আমাদের দেশের জন্য মাত্র ৫০ কেজি রেখে ১০০ কেজি যদি বাইরে রপ্তানি করে, তাহলে অবশ্যই আমাদের দেশে চাহিদার অনুযায়ী যোগান বা সাপ্লাই কম থাকবে, তখন পণ্যটির মূল্য বৃদ্ধি পাবে। ৭. বিদেশি মুদ্রার অপব্যবহার। বৈদেশিক বাণিজ্য বিদেশি মুদ্রার অপব্যবহারের সুযোগ সৃষ্টি করে বলে দেশ ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া এই ব্যবসার ঝুঁকি ও অনিশ্চয়তাও বেশি। এক দেশ থেকে অন্য দেশে পণ্য ক্রয় বিক্রয় করাতে ঝুঁকির পরিমাণ অনেকটাই বেশি থাকে। বিভিন্ন ধরনের সরকারি নিয়মকানুনের মধ্যে এই পণ্য ক্রয় বিক্রয় কার্য সম্পাদন করা হয় এবং তারই পাশাপাশি
অনিশ্চয়তা থাকে। যেমন ধরো, দুটো দেশের মধ্যে বর্তমানে ভীষণ ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু হঠাৎই তাদের মধ্যে যুদ্ধের সৃষ্টি হলো। সেক্ষেত্রে যদি কোনো একটি পণ্য আগে থেকেই এক দেশ থেকে অন্য দেশে অর্ডার করা থাকে, তাহলে পণ্য উৎপাদনকারী সেই পণ্যটি উৎপাদন করে ট্রেনের জন্য প্রস্তুত থাকবে। কিন্তু সেই মুহূর্তে যদি সরকার থেকে বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেটা একটা অনিশ্চয়তা বা পুরোটাই লোকসানে চলে যাবে। ৮. অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব। বৈদেশিক বাণিজ্যের ফলে উন্নত দেশগুলি অনুন্নত দেশগুলির ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ পায়। যদি কোনো দেশ অন্য দেশের ওপরে কোনো একটি পণ্য বা একাধিক পণ্যের জন্য নির্ভরশীল, তাহলে যেই দেশ থেকে পণ্যটা প্রেরণ করা হচ্ছে বা রপ্তানি করা হচ্ছে, সেই দেশ চাইলেই কিছুটা পরিমাণে অপর দেশটিকে নিয়ন্ত্রণ করতে পারে। পণ্যের দাম বৃদ্ধি করতে পারে, যার ফলে অর্থনৈতিক প্রভাব পড়বে। এরই পাশাপাশি বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তারেরও সুযোগ থাকে। আমদানিকারী, ইম্পোর্টার্স। নিজের দেশের চাহিদা মেটাবার জন্য যখন বিদেশ থেকে পণ্যদ্রব্য সংগ্রহ করা হয়, তখন তাকে আমদানি বা ইম্পোর্ট বলে। অর্থাৎ আমাদের দেশের জনগণের প্রয়োজন মেটানোর জন্য যখন বিদেশ থেকে কোনো প্রোডাক্ট বা পণ্য কেনা হয়, তখন তাকে আমদানি বলে। এবং যারা বিদেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করে আনে, তাদেরকে আমদানিকারী বা ইম্পোর্টার বলে। বৈদেশিক বাণিজ্যের মূল দুটি দিক হলো আমদানি এবং রপ্তানি, এবং তার সঙ্গে জড়িত ব্যক্তিগণ, যেমন আমদানিকারী এবং রপ্তানিকারী। এই আমদানিকারীদের প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। ১. উৎপাদক আমদানিকারী বা ম্যানুফ্যাকচারিং ইম্পোর্টার্স। ২. ব্যবসায়িক আমদানিকারী বা মার্চেন্ট ইম্পোর্টার্স। এবং ৩. সরকারি আমদানিকারী প্রতিষ্ঠান বা গভর্নমেন্ট ইম্পোর্ট এজেন্সিস। একে একে আমরা এগুলো বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই রয়েছে উৎপাদক আমদানিকারী বা ম্যানুফ্যাকচারিং ইম্পোর্টার্স। যে সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যদ্রব্য উৎপাদনের জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ আমদানি করে, তাদেরকে উৎপাদক আমদানিকারী বলে। অর্থাৎ এরা কোনো পণ্যদ্রব্য বিদেশ থেকে এনে সরাসরি সেটাকে বিক্রয় করে না। সেই পণ্যদ্রব্যগুলো, যেমন কাঁচামাল বা যন্ত্রপাতি, এগুলো ব্যবহার করে কোনো একটা প্রোডাক্ট বা পণ্য তৈরি করে, তারপর সেটা নিজের দেশের মধ্যে বিক্রি করে। উৎপাদক আমদানিকারীরা বিদেশি পণ্যদ্রব্য সংগ্রহ করার জন্য বা কেনার জন্য দেশীয় মধ্যবর্তী কারবারিদের সাহায্য না নিয়ে সরাসরি পণ্যদ্রব্য আমদানির ব্যবস্থা করে বিদেশের কোনো বিক্রেতার কাছ থেকে। এবং বিদেশ থেকে সরাসরি পণ্যদ্রব্য সংগ্রহ করার জন্য এরা সঠিক দামে উৎকৃষ্ট বা ভালো মানের পণ্যদ্রব্য খুব সহজেই সংগ্রহ করতে পারে। এই উৎপাদক আমদানিকারীদেরকেও আবার প্রত্যক্ষ আমদানিকারী বলে। যেহেতু এরা সরাসরি বিদেশ থেকে পণ্যটি ক্রয় করে আনে, তাই এদেরকে ডাইরেক্ট ইম্পোর্টার বা প্রত্যক্ষ আমদানিকারী বলে। ২. ব্যবসায়িক আমদানিকারী বা মার্চেন্ট ইম্পোর্টার্স। বিদেশ থেকে পণ্য আমদানি একটি জটিল ব্যাপার, কিন্তু বিদেশি পণ্য ব্যবহারকারীর সংখ্যা এ দেশে কম নয়। ব্যক্তিবিশেষের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে তাই দেশের মধ্যে বেশ কিছু আমদানিকারক সংস্থা গড়ে উঠেছে। এরা পণ্য আমদানি ও রপ্তানির নিয়মকানুন সম্পর্কে অভিজ্ঞ। অর্থাৎ এরা সমস্ত ধরনের নিয়মকানুন জানে এবং কিভাবে একটি দেশ থেকে অপর একটি দেশে পণ্যদ্রব্য নিয়ে আসতে হয় সেই বিষয়ে তারা পারদর্শী। এবং বিদেশি পণ্য ব্যবহারকারীগণ এদের কাজের ফলে বৈদেশিক বাণিজ্যের জটিলতা থেকে রক্ষা পায়। অর্থাৎ যারা পণ্যটি ব্যবহার করছে, তারা এই সরকারের বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে যায় না, তারা শুধু এই আমদানিকারীদের কাছ থেকে পণ্যটি ক্রয় করে নেয়। বাকি ঝামেলা এই আমদানিকারীরাই বহন করে থাকে। কাজের ধরন অনুযায়ী ব্যবসায়িক আমদানিকারীদের দুভাগে ভাগ করা যায়। ১. আমদানি প্রতিনিধি বা ইম্পোর্ট এজেন্টস। এরা কমিশনের ভিত্তিতে কাজ করে। যেমন প্রথমে নিজের দেশের বিদেশি পণ্যের ক্রেতাদের হয়ে অথবা রপ্তানিকারকের হয়ে মধ্যস্থ অর্থাৎ মাঝখানের ব্যবসায়ী হিসাবে পণ্য আমদানির কাজ করেন। এরা অনেকটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে। ধরো, আমাদের দেশের কোনো একজন ক্রেতা একজন প্রতিনিধি বা এজেন্টকে বলল, আমাকে যদি এই পণ্যটা তুমি বিদেশ থেকে এনে দিতে পারো, তার পরিবর্তে তোমাকে কমিশন দেওয়া হবে। তাহলে এই ধরনের প্রতিনিধি
সেই পণ্যের ক্রেতার হয়ে পণ্যটি বিদেশ থেকে ক্রয় করে আনবে। অবশ্য আমদানি বাণিজ্যে কোনো ধরনের ঝুঁকি এরা বহন করেন না। দ্বিতীয়তে রয়েছে বণিক আমদানিকারী, ইম্পোর্ট মার্চেন্টস। যে সমস্ত আমদানিকারী প্রতিষ্ঠান বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে ও দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ভোগকারীদের কাছে বিক্রয় করে তাদেরকে বণিক আমদানিকারী বলে। এরা বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ভোগকারীদের কাছ থেকে ফরমাশ বা অর্ডার সংগ্রহ করে এবং সেই ফরমাশ অনুযায়ী পণ্যদ্রব্য আমদানি করে তাদের কাছে বিক্রয় করে। এদেরকে পরোক্ষ আমদানিকারীও বলে। এক্ষেত্রে আমদানি প্রতিনিধি ও বণিক আমদানিকারীর মধ্যে পার্থক্যটি হলো, প্রথম ক্ষেত্রে একজন এজেন্ট বা প্রতিনিধি যাকে গিয়ে অর্ডারটা করা হয় যে আমার হয়ে পণ্যটা নিয়ে আসো, তার পরিবর্তে তোমাকে কমিশন প্রদান করা হবে। এই ব্যক্তিটি হয়তো একজন বা দুইজনের হয়ে পণ্যটি ক্রয় করে আনে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সেই ব্যবসায়ীটির মেন কাজই হলো পণ্য বিদেশ থেকে নিয়ে আসা, তারপর এই দেশে বিক্রয় করা। অধিকাংশ ক্ষেত্রে সে বিভিন্ন ধরনের অর্ডার বা ফরমাশ গ্রহণ করে, তারপরেই পণ্যগুলোকে নিয়ে আনে। কিন্তু আবার এরকম হয় যে সে নিজের থেকে একাধিক পরিমাণে পণ্য কিনে এনে সেগুলোকে সংগ্রহ করে রাখে বা স্টোর করে রাখে, পরবর্তীতে ক্রেতাদের চাহিদা অনুসারে সেগুলোকে বিক্রয় করে। বণিক আমদানিকারী অনেকটা পাইকারি বা খুচরো ব্যবসায়ীদের মতন কাজ করেন। সরকারি আমদানিকারী প্রতিষ্ঠান, গভর্নমেন্ট ইম্পোর্ট এজেন্সিস। যে সমস্ত সরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যদ্রব্য উৎপাদনের জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ সরাসরি আমদানি করে, বা যে সমস্ত সরকারি বিক্রয়কারী প্রতিষ্ঠান দেশের প্রয়োজনে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি করে, তাদেরকে সরকারি আমদানিকারী প্রতিষ্ঠান বলে। অর্থাৎ এরা পণ্যদ্রব্য নতুন করে তৈরি করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল বা যন্ত্রপাতি এনে সেগুলোকে তৈরি করতে পারে, এ ধরনের আমদানি কার্যও করতে পারে, অথবা এরকমও করতে পারে যে আগের থেকে তৈরি হয়ে যাওয়া কোনো পণ্য বিদেশ থেকে নিয়ে এসে সরাসরি সেটা সাধারণ জনগণকে বিক্রয় করছে। অন্য দুই ধরনের আমদানিকারীর সাথে এটার পার্থক্য এটাই যে বাকি দুটি ক্ষেত্র হলো বেসরকারি, যেখানে নিজস্ব মালিকানায় কারবারটি করা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণে সমস্ত বিষয়টি চলছে। সাধারণত আমদানি বাণিজ্য নিয়ন্ত্রণ ও দেশের অর্থনৈতিক পরিকল্পনা সার্থক রূপায়ণের উদ্দেশ্যে সরকার আমদানি বাণিজ্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। আমরা জানি যে আমদানি এবং রপ্তানি এই দুই ক্ষেত্রেই সরকারের বিভিন্ন নিয়মকানুন থাকে। সেখানে যদি সরকারের পক্ষ থেকে কোনো প্রতিষ্ঠান এই ধরনের কার্যকলাপগুলো সাধারণ জনগণের ভালোর জন্য করে, তাহলে অনেক সুবিধা পাওয়া যায়। আমদানিকারীদের প্রকারভেদকে আরও একবার ভালোভাবে দেখে নিচ্ছি। প্রথমেই আমদানিকারীদের তিনটি ভাগে ভাগ করা হয়: এক, উৎপাদক আমদানিকারী; দুই, ব্যবসায়িক আমদানিকারী; এবং তিন, সরকারি আমদানিকারী প্রতিষ্ঠান। এবং ব্যবসায়িক আমদানিকারীদের আরও দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি আমদানি প্রতিনিধি এবং দ্বিতীয়টি হচ্ছে বণিক আমদানিকারী। আমদানিকারীর পরে রয়েছে রপ্তানিকারী বা এক্সপোর্টার্স। বিদেশে পণ্যদ্রব্য প্রেরণ করাকে রপ্তানি বলে, অর্থাৎ নিজের দেশে তৈরি হওয়া কোনো প্রোডাক্ট বিদেশে বিক্রি করা। যারা বিদেশে পণ্যদ্রব্য রপ্তানি করে তাদেরকে রপ্তানিকারী বলে, অর্থাৎ যে ব্যক্তি নিজের দেশের প্রোডাক্ট বিদেশে পাঠায় তাকে এক্সপোর্টার বা রপ্তানিকারী বলে। আমদানিকারীদের মতন রপ্তানিকারীদেরও প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: এক, উৎপাদক রপ্তানিকারী বা ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার; দুই, ব্যবসায়িক রপ্তানিকারী বা মার্চেন্ট এক্সপোর্টার; এবং তিন, সরকারি রপ্তানিকারী প্রতিষ্ঠান অর্থাৎ গভর্নমেন্ট এক্সপোর্ট এজেন্সিস। উৎপাদক রপ্তানিকারী, ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার। যে সকল উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজেদের উৎপাদিত পণ্যদ্রব্য সরাসরি বিদেশে রপ্তানি করে তাদেরকেই উৎপাদক রপ্তানিকারী বলে। এই সকল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিদেশের বিভিন্ন কারবারি প্রতিষ্ঠানের কাছ থেকে ফরমাশ বা অর্ডার সংগ্রহ করে এবং বিদেশের কারবারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিজেদের উৎপাদিত পণ্য সামগ্রী রপ্তানি করে। অর্থাৎ এই ধরনের রপ্তানিকারীরা প্রথমে কোনো একটি পণ্যদ্রব্য বা প্রোডাক্ট নিজেরা তৈরি করে, তারপর সেটাকে বিদেশে গিয়ে বিক্রি করে। পণ্য সামগ্রী রপ্তানির জন্য এরা মধ্যস্থ কারবারির সাহায্য গ্রহণ করে না, অর্থাৎ কোনো মিডলম্যান বা এজেন্টের সাহায্য গ্রহণ করে না।
তাই এদেরকে প্রত্যক্ষ রপ্তানিকারী বা ডাইরেক্ট এক্সপোর্টারও বলা হয়। ব্যবসায়িক রপ্তানিকারী, মার্চেন্ট এক্সপোর্টার, যে সকল রপ্তানিকারী প্রতিষ্ঠান বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের থেকে অথবা বিভিন্ন পাইকারি কারবারির কাছ থেকে পণ্যদ্রব্য সংগ্রহ করে সেগুলো বিদেশে প্রেরণ করে তাদেরকে ব্যবসায়িক রপ্তানিকারী বলে। অর্থাৎ এক্ষেত্রে এরা নিজেরা পণ্যদ্রব্য তৈরি বা উৎপাদন করে না, তৈরি করা পণ্য সামগ্রী ক্রয় করে তারপর সেটা বিদেশে রপ্তানি করে। যে সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান বা পাইকারি কারবারিরা সরাসরি নিজেরা পণ্যদ্রব্য রপ্তানি করতে পারে না, তারা এই ধরনের ব্যবসায়িক রপ্তানিকারীর সাহায্য গ্রহণ করে। এই ধরনের রপ্তানিকারীরা পরোক্ষভাবে রপ্তানির কাজে সাহায্য করে দেশের রপ্তানির পরিমাণ বাড়ায়। কারণ অনেক এরকম উৎপাদক প্রতিষ্ঠান আছে বা উৎপাদনকারীরা রয়েছে যারা নিজেদের তৈরি পণ্য সামগ্রী দেশের মধ্যে বিক্রয় করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটা বিদেশে পৌঁছে দিতে সক্ষম নয়। তখন তারা এই ধরনের ব্যবসায়ীদের কাছে যায় এবং তাদের পণ্য সামগ্রী এই ধরনের ব্যবসায়ী রপ্তানিদের কাছে প্রদান করে এবং তারপরে ব্যবসায়িক রপ্তানিকারীরা সেটা বিদেশে বিক্রয় করে দিয়ে আসে। ব্যবসায়িক রপ্তানিকারীদের প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। প্রথমেই রয়েছে রপ্তানিকারী বণিক ও ঠিকাদার। এরা নিজের দেশের উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে এবং নিজের নামে তা বিদেশে রপ্তানি করে। রপ্তানির কাজে এরা বিশেষজ্ঞ। এরা নিজেদের নামে একটা কোম্পানি খুলে বসে এবং বিভিন্ন ধরনের উৎপাদকের কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে নিজের কাছে স্টোর করে এবং প্রয়োজন মতো বা সময় মতন নিজেদের নাম দিয়েই তারা বিদেশে গ্রাহকদের কাছে বিক্রয় করে। এরপরে রয়েছে উৎপাদকের রপ্তানিকারী প্রতিনিধি। এরা দেশীয় উৎপাদকের প্রতিনিধি হিসাবে কমিশনের ভিত্তিতে বিদেশে পণ্য রপ্তানি করে। 3 নম্বরে রয়েছে রপ্তানিকারী দস্তুরি প্রতিষ্ঠান, দস্তুরি অর্থাৎ কমিশন। এরা বিদেশি আমদানিকারীর প্রতিনিধি হিসাবে দেশীয় উৎপাদক বা পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে পণ্য ক্রয় করে আমদানিকারীর কাছে তা চালান দেয়। এই কাজের জন্য এরা দস্তুরি বা কমিশন পায়। উৎপাদকের রপ্তানিকারী প্রতিনিধির ক্ষেত্রে এরা যে পণ্যটা বিক্রয় করছে তার থেকে কমিশন বা দস্তুরি পায়, কিন্তু রপ্তানিকারী দস্তুরি প্রতিষ্ঠান এরা যারা ক্রেতা তাদের পক্ষ থেকে কোনো কমিশন বা দস্তুরি পায়। রপ্তানিকারী ও আমদানিকারীর দালাল, এরা দুই দেশের আমদানিকারী ও রপ্তানিকারীর মধ্যে মধ্যস্থ কারবারি বা মিডলম্যান হিসাবে যোগাযোগ করিয়ে দেয়। এই কাজের জন্য এরা কমিশন পায়। বেশিরভাগ ক্ষেত্রে এক একজন দালাল এক এক প্রকার পণ্য রপ্তানিতে পারদর্শিতা অর্জন করে। আমরা আগেই পড়েছি যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে পণ্যটি তৈরি করছে সেই গিয়ে পণ্যটা আবার বাইরে রপ্তানি করে। আবার এটাও হয়েছে যে পণ্য তৈরি করে অন্য একজন, তারপর অন্য একজন রপ্তানিকারী পণ্যটা ক্রয় করে সেটা শুধু বিদেশে রপ্তানি করে। কিন্তু এই ক্ষেত্রে দুই দেশেরই একটা করে আমদানিকারী ও রপ্তানিকারী ব্যক্তি থাকে, সেই ব্যক্তিদের মাঝখানে দালাল হিসাবে কাজ করে। এক্ষেত্রে কোনো আমদানিকারী বা রপ্তানিকারী ব্যক্তি সরাসরি বিদেশে গিয়ে পণ্য বিক্রয় করতে বা ক্রয় করতে পারেন না। এই দালালের মাধ্যমেই তারা বিদেশে কাজকর্ম বা কারবার পরিচালনা করে। 5 নম্বরে রয়েছে দেশে বসবাসকারী বিদেশি ক্রেতা। এরা রপ্তানিকারকের দেশে অবস্থান করে নিজ দেশে আমদানিকারকের প্রতিনিধি হিসাবে কমিশন বা দস্তুরির বিনিময়ে পণ্য সংগ্রহ করে আমদানিকারকের কাছে তা প্রেরণ করে। আমাদের দেশ ভারতবর্ষ থেকে যদি কোনো পণ্য সামগ্রী বিদেশে যায় তাহলে সেটাকে বলা হয় রপ্তানি, এবং অন্য দেশ থেকে যখন কোনো পণ্যদ্রব্য আমাদের দেশে আসে তখন সেটাকে বলা হয় আমদানি। আর দেশে বসবাসকারী বিদেশি ক্রেতা এরা হলো, ধরো আমাদের দেশেই বসবাস করছে কিন্তু আমাদের দেশ থেকে পণ্য ক্রয় করবে একজন বিদেশি ক্রেতা হিসাবে। অন্যরকম একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো দুজন বন্ধু দুই ধরনের দেশে থাকে। এবার এক বন্ধু অন্য একজন বন্ধুকে বলল যে তোর দেশের মধ্যে যে পণ্যটা পাওয়া যায় সেটা আমার জন্য কিনে পাঠিয়ে দিস। সেক্ষেত্রে যেই বন্ধুটি নিজের দেশে পণ্যদ্রব্য ক্রয় করে বিদেশে অন্য একজনকে পাঠাবে তাকে এক্ষেত্রে বলা হবে দেশে বসবাসকারী বিদেশি ক্রেতা। সরকারি রপ্তানিকারী প্রতিষ্ঠান, গভর্নমেন্ট এক্সপোর্ট এজেন্সিস। যে সমস্ত সরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য সামগ্রী সরাসরি বিদেশে রপ্তানি করে
বা বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান বা পাইকারি কারবারির কাছ থেকে পণ্য সামগ্রী সংগ্রহ করে বিদেশে রপ্তানি করে তাদের সরকারি রপ্তানিকারী প্রতিষ্ঠান বলে। এক্ষেত্রে কিছু সরকারি প্রতিষ্ঠান নিজেরা কোনো পণ্যদ্রব্য তৈরি করে অথবা কোনো পণ্যদ্রব্য কিনে সেটা বিদেশে রপ্তানি করে। রপ্তানি বাণিজ্য নিয়ন্ত্রণ ও সম্প্রসারণের উদ্দেশ্যে সরকার রপ্তানি বাণিজ্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। আরও একবার দেখে নিচ্ছি রপ্তানিকারীদের বিভিন্ন প্রকারভেদগুলি। প্রথমে এটিকে তিনটি ভাগে ভাগ করা যায়: উৎপাদক রপ্তানিকারী, ব্যবসায়িক রপ্তানিকারী এবং সরকারি রপ্তানিকারী প্রতিষ্ঠান। তারপরে ব্যবসায়িক রপ্তানিকারীকে আবার পাঁচটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে রপ্তানিকারী বণিক ও ঠিকাদার, তারপরে রয়েছে উৎপাদকের রপ্তানিকারী প্রতিনিধি, 3 নম্বরে রয়েছে রপ্তানিকারী দস্তুরি প্রতিষ্ঠান, চতুর্থে রয়েছে রপ্তানিকারী ও আমদানিকারীর দালাল এবং শেষটি হলো দেশে বসবাসকারী বিদেশি ক্রেতা। এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম বৈদেশিক বাণিজ্যের সংজ্ঞা, বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য, বৈদেশিক বাণিজ্যের উৎপত্তি, বৈদেশিক বাণিজ্যের ভিত্তি, বৈদেশিক বাণিজ্যের নানান সুবিধা অসুবিধা, বিভিন্ন প্রকার আমদানিকারীর বিষয় এবং বিভিন্ন প্রকার রপ্তানিকারীর বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত বিভিন্ন প্রকারের দলিল বিষয়। এছাড়াও থাকবে শুল্ক ও বন্দর কর্তৃপক্ষের ভূমিকা এবং আমদানির সাধারণ পদ্ধতি। এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি। আশা করি তোমরা সকল বিষয়ে ভালো মতন বুঝতে পেরেছ এবং ভিডিওটি থেকে প্রয়োজনীয় বিভিন্ন নোটসগুলো তোমাদের খাতায় লিখে নিয়েছো। পরবর্তী ভিডিওটি পেয়ে যাবে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো কমার্স বাংলা।